ওগো বউ, শুনছো? মিমির কেবিনে ঢুকে বললাম। ওই, তোকে না বলছি অফিসে আমাকে এইসব বলে ডাকবি না, তারপরেও কেন ডাকিস? তুমি আমার একমাত্র বউ, তোমাকে ডাকবো না তো এইভাবে কাকে ডাকবো? না, তুই ডাকবি না এইভাবে আমাকে। কি আমার পড়া কপাল রে, বউকে একটু আদর করতে ডাকাও যাবে না। নিজের কপালে হাত দিয়ে বললাম। তোর আজে বাজে কথা আমি শুনতে চাই না, তুই বাইর হ আমার কেবিন থেকে। কি আর করার, শেষমেশ মনে মনে মিমির 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বাইর হইলাম। এবার আপনাদেরকে পরিচয়টা দেওয়া যাক। আমি নীল চৌধুরী, বাবা মায়ের একমাত্র সন্তান। নিজের বাপের বড় একটা অফিস থাকতেও এখন বউয়ের বিয়ের চাকরি করা লাগে। ওই যে কথায় আছে না, ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। ভালোবেসে বিয়ে করেছিলাম, বিয়ের আগে কত ভালোবাসা দেখাইতো, আর এখন পুরো ডেভিল একটা। কথায় কথায় আমার মতো একটা পিচ্চি ছেলেটার ঝাড়ি আর রাগ দেখায়। বিয়ের পর আমার বাবা মাকেও বস করে নিয়েছে। বাবাকে কত করে বললাম আমি আমাদের অফিসটায় বসি, কিন্তু উনি আমার কথাটা একবারও শুনলো না। উনি শুনলো ওনার বৌমার কথা, বৌমাকে পেয়ে এখন নিজের ছেলেটাকেও ভুলে গেছে। মানবতা আজ কোথায়? দুপুরে লাঞ্চ টাইমে। কি করো সোনা? মিমির কেবিনে ঢুকে বললাম। তুমি আবার আসছো? তো কি ভাবতেছিলা আমি আর আসবো না? আসছো তো ভালো কথা, তার নক না করে আসছো কেন? বউয়ের কেবিনে আসবো তাও নক করে? হুম। কি? আমার মুখের ওপর কথা? যা, তুই এই ফাইলগুলো কালকের মধ্যে কমপ্লিট করে আনবি বলেই নীলের হাতে 4 থেকে 5টা ফাইল ধরিয়ে দিলাম। কালকের মধ্যে এতগুলা ফাইল? ইম্পসিবল। কালকের মধ্যে ফাইলগুলো আমার কমপ্লিট চাই, ব্যাস। তুমি বউ না যেন আস্তে একটা ডেভিল। আস্তে আস্তে বললাম কথাটা। কি বললে? না কিছু বলিনি তো, শুনলে আজ আমার খবর ছিল। ও, যাও, এখন গিয়ে কাজ করো। হুম। শুধু হুকুম আর হুকুম করবো না, এই ফাইলগুলা কমপ্লিট দেখি কি করে। মনে মনে বলতে বলতে নিজের কেবিনে চলে গেল নীল। মিম আমার কেবিনটা ওর কেবিনের পাশেরটা দিয়েছে, আর মাঝখানে দেওয়ালটা পুরো গ্লাস সিস্টেম। আমি যেন কোনো মেয়ের সাথে লুতুপুতু করতে না পারি, তাই এই ব্যবস্থা। বিকালে আমি এসে গাড়িতে বসে মিমের জন্য অপেক্ষা করছি। আমি মিমকে আসতে দেখে গাড়ির দরজা খুলে দিলাম। তুমি আমার বিয়ে হয়ে আমার আগে অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসে আছো? কেন, তোমাকে কি আমি কোলে করে নিয়ে এসে গাড়িতে বসাবো? আবার শুরু করলে তোমার ওইসব ফালতু কথা। হুম। কথা না বলে এখন চুপচাপ গাড়ি চালাও। হুম। এখন তো সব আপনার কথা মতোই হবে, আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে নাকি? হুম। তুমি কি চুপচাপ গাড়ি চালাবা, না তোমাকে নামিয়ে দিব? আমি কথা বললে প্রবলেম তোমার, আমার না, তাই আমি কেন নামবো, তুমি নেমে যাও। নীল! মিমের চিৎকার শুনে আমি আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। বাসায় পৌঁছে আম্মু! আম্মু! কি হয়েছে রে মিম? আমি রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে বললাম। আম্মু, তোমার ছেলে কি করেছে জানো? চাপ বাবা, আমি আবার কখন কি করলাম? অবাক হয়ে মনে মনে কথাটা বললাম। কি করছে রে? সকালে আমি তোমার ছেলের কেবিনে গিয়েছিলাম একটা কাজে, কিন্তু ও আমাকে ঝাড়ি মেরে বের করে দিয়েছে। আর জানো, আসার সময় আমাকে গাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিল। নীল, এগুলো কি সত্যি? আম্মু, এগুলো সব মিথ্যা কথা, ও আমার সাথে এগুলা করেছে, আমি না। আম্মু, দেখেছো? তোমার ছেলে তোমার সামনেই আমাকে মিথ্যাবাদী বলছে। আম্মু বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি, আমি ওর সাথে এমনটা করিনি। আমি কোনো কথা শুনতে চাই না। আম্মু আমি সত্যি বলতেছি, আমি কিছুই করিনি। চুপ বললাম তো। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। অতঃপর আমাকে এক গাদা ঝাড়ি আর বকা দিয়ে আম্মু চলে গেল। আর এইদিকে আমি হাসতে হাসতে সোফার উপর শুয়ে পড়ে গড়াগড়ি করতেছি। এটা কিন্তু তুমি ঠিক করলে না। কোনটা? জেনেও না জানার ভান করে বললাম। ধ্যাত, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই বলে নিজের রুমে চলে গেল। তারপর মিমও নিজের রুমে চলে গেল। কেমন দিলাম? মিথ্যা বলায় যদি কোনো নবেল দেওয়া হতো তাহলে শিওর তুমিই পেতে। কোয়ালিটি আছে বস। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, তুমি যাও তো এখান থেকে। শুধু শুধু আম্মুর কাছ থেকে আমাকে বকা খাওয়ালে। বকেছে, বেশ করেছে। আর তোমার সাথে কথা বলার আমারও কোনো ইচ্ছা নেই। সেই সুযোগে ওয়াশরুমের দরজাটা আমি বাইরে থেকে লক করে দিলাম। মিম ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজা খুলতে গেলে দেখে দরজা খুলতেছে না। কি ব্যাপার? আমি তো দরজাটা লক করিনি, তাহলে লক হলো কিভাবে? নিশ্চয়ই ওই ব্যাটা নীলের কাজ।
আর এদিকে আমি ওয়াশরুমে মিমকে আটকে রাখতে পেরে বিশ্বজয়ের একটা হাসি দিয়ে বিছানায় যেয়ে গা এলিয়ে দিয়ে হাসতে লাগলাম। নীল, দরজাটা খুলে বলছি। দরজা ধাক্কাতে ধাক্কাতে। আমি তো মিমের কোনো কথাই কানে নিচ্ছি না, উল্টা হেসেই যাচ্ছি। তোকে কিন্তু দরজা খুলতে বলেছি, না হলে আমি যে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। আগে বাইরে বেরিয়ে তো আসো। দরজার কাছে এগিয়ে গিয়ে বললাম। তোকে দরজা খুলতে বলছি না? কেন, তখনকার কথা মনে নেই? আমার কাছ থেকে শুধু শুধু আমাকে কি বকাটাই না খাওয়ালে? এখন থাকো তুমি ওইখানে আটকেয়া। নীল দেখো, আমার মাথাটা ঘুরছে। তোমার মাথা ঘুরলে আমার কি আর বারবার চেঁচিয়ে আমাকে ডিস্টার্ব করবে না? নীল বলে জোরে চিৎকার করে ধফাস করে নিচে পড়ে গেলাম। মিমের চিৎকার আর ভিতর থেকে কিছু পড়ার আওয়াজ শুনে আমি দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখি মিম নিচে পড়ে আছে। তারপর মিমকে নিচ থেকে তুলে কোলে করে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিলাম। বিছানায় শুয়ে দেওয়ার সাথে সাথে মিম চোখ টিপ মেরে আমাকে বলল, কেমন দিলাম? ইউ ড্রামা কুইন, আবার আমাকে ঠকালো। হ্যাঁ, তুমি কি ভাবছো আমার সাথে পাঙ্গা নিয়ে তুমি পারবে? তুমি যা চিজ। তখন কি যেন বলেছিলা? আমি আবার কখন কি বললাম? এখন তো কিছুই মনে পড়বে না। আমাকে ওয়াশরুমে আটকে রাখার শাস্তি তো তোমাকে পেতেই হবে। বলে নীলকে মারার জন্য বিছানা থেকে নেমে ওর দিকে এগিয়ে গেলাম। আমাকে আর পাইকে এক দৌড়ে বাসার ছাদে গিয়ে চারদিকে দৌড়াচ্ছি। নীল দাঁড়াও বলছি, না হলে কিন্তু তোমার খবর আছে। নীলকে ধরার জন্য ওর পিছে পিছে দৌড়াচ্ছি। না, আমার মায়ের খাওয়ার একটু শখ নেই বলে দৌড়াতে লাগলাম। কপাল করে একটা বউ পাইছি যার কাছে উঠতে বসতে ঝাড়ি খাওয়া লাগে। এদিকে মিম আর দৌড়াতে না পেরে পা ধরে মাটিতে বসে কান্না করতে লাগলো। তা দেখে আমি মিমের কাছে এগিয়ে গিয়ে এসে বললাম, কি হয়েছে? পাটা একটু মচকে গিয়েছে। ডাহা মিথ্যা কথা। দেখি পাটা। একে অপরের সাথে সবসময় ঝগড়া করলেও দুজন দুজনকে অনেক ভালোবাসি আর কেয়ার করি। মিম আমি মিমের পাটা যখনই ধরতে যাব তখনই মিম আমার হাত ধরে বলল, এখন কি হবে মিস্টার নীল? ডেভিল বউটা আবার আমাকে বোকা বানালো। দেখো, তুমি তো আমার মিষ্টি বউ, তাই না? তুমি কি আমার সাথে এমনটা করতে পারো? এখন এসব কথা বলে কোনো লাভ হবে না। তখন মনে ছিল না? আর হবে না, এবারে মতো মাফ করে দাও। সত্যি তো? সত্যি। আচ্ছা যাও, এবারের মতো মাফ করে দিলাম। লাভ ইউ বলে মিমির কপালে একটা কিস দিয়ে দিলাম দৌড়। পাগল একটা। রাতে ডাইনিং টেবিলে, আব্বু তোমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, অফিসের এত প্রেশার তোমার নেওয়ার দরকার নেই। এখন তুমি না হয় রেস্ট নাও আর আমি আমাদের অফিসটায় বসি। তুই কি বলতে চাস? বয়স বেড়ে গিয়েছে বলে কি আমি আবার অফিসে কোনো কাজ করতে পারবো না? না, আসলে তা না। তুই চুপ থাক। আমি যদি বেঁচে থাকি তাহলে কমপক্ষে 10 বছর এখনো অফিসটা চালাতে পারবো। তাহলে আমি আর তুমি দুজন মিলে আমাদের অফিসটা দেখাশোনা করি। কেন, তুই তো মিমদের অফিসে আসিস, তোর সমস্যা কি? আর আমি একাই পারবো, তোকে লাগবে না। আমাদের অফিস থাকতেও আমি অন্যদের অফিসে চাকরি করি, এটা কেমন দেখায় না? এবার শুনলে হয় মিমের প্যারা খেতে খেতে আমি শেষ। অন্যদের অফিসে বলছো কেন? আমাদের অফিসটা কি তোমার অফিস না? আর আমার আব্বুর স্বপ্ন ছিল আমার হাত ধরে আমাদের কোম্পানিটা একদিন বাংলাদেশের টপ 10-এ থাকবে। সেজন্য আমি অফিসটাই বসেছি, না হলে আমি কখনোই অফিসে বসতাম না। আর যদি মিমের আব্বু বেঁচে থাকতো? আমার আব্বু আর মিমের আব্বু দুজনেই বেস্ট ফ্রেন্ড আর বিজনেস পার্টনার ছিল। 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মিমের আব্বু মারা যায়। তারপর থেকে মিমকেই দেখাশোনা করতে হয় অফিস। মিমের আম্মু এখন বেশিরভাগ সময় মিমের নানু বাড়ি থাকে আর মাঝে মধ্যে মিমকে এসে দেখে যায়। আজ 6 মাস হলো আমার আর মিমের বিয়ে হয়েছে। আমাদের দুজনে বিয়ে হবার পর থেকেই আমার আব্বু আমাকে মিমের অফিসে মিমের সাথে থাকতে বলে। মিম মেয়ে মানুষ, একা সব দিক কীভাবে সামলাবে, আর কাজও হবে, রোমাঞ্চও হবে, এটা ভেবে আমিও আব্বুর কথায় রাজি হয়ে যাই। কিন্তু আমি কি আর জানতাম নাকি যে এই মেয়েটার ডেভিলের মতো আরও একটা রূপ আছে। কিন্তু মিমকে আমি কিছুই বলতে পারি না, কারণ মিম যে এই বয়সে নিজের বাবাটাকে হারিয়েছে। তাই আমিও চেষ্টা করি সব সময় মিমের আশেপাশে থেকে ওকে খুশি রাখার। আর আমার আব্বু আম্মুও আমার থেকে বেশি এখন মিমকেই ভালোবাসে। এদিকে মিম হঠাৎ ওর বাবার কথা শুনে বাবাকে মনে পড়ায় হাত মুখ ধুয়ে মন খারাপ করে উপরে চলে যায়। মিম মনে হয় ওর বাবার কথা মনে পড়ায় মন খারাপ করে উপরে চলে গেল। তুই একটু উপরে যেয়ে মেয়েটাকে দেখ। বলে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে আমি যা ভাবছিলাম তাই ঠিক। মিম রুমে এসে বালিশে মুখ গুজে কান্না করতেছে।
মিম কান্না বন্ধ করো প্লিজ। মিম আমার কোনো কথা কানেই নিচ্ছে না, তাও কান্না করেই যাচ্ছে। মিম কান্না থামা বলতেছি। বিছানায় বসে ধমক দিয়ে বললাম। আমার ধমক শুনে মিম আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে করতে বলল, কেন বাবা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে? বাবাকে ছাড়া যে আমার খুব কষ্ট হয়। কেন চলে গেল বাবা? কেন বলনি? সবাইকেই একসময় চলে যেতে হয়, কাউকে আজ আর নয়তো কাল। যে চলে যায় সে তো আর কখনো ফিরে আসবে না। শুধু শুধু তার জন্য কান্না না করে আল্লাহর কাছে প্রার্থনা করো, আর প্রতিদিন ঠিক সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বা, কেমন? হুম, পড়ি, কিন্তু মাঝে মধ্যে পড়া হয় না। না তা হবে না, এরপর থেকে নামাজ মিস করবে না। যদি কোনো কাজ করো তাহলে সেই কাজ রেখে আগে নামাজ পড়ে নিবে, মনে থাকবে? হুম আর নামাজ শেষে মোনাজাতে আব্বুর জন্য দোয়া করবা, কেমন? হুম। তারপর মিম আস্তে আস্তে আমার বুকেই ঘুমিয়ে গেল। আমি মিমের কপালে আলতো একটা চুমু দিয়ে বিছনায় শুইয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। সকালে মিম ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমাকে ডাকতে লাগলো। নীল, উঠে নামাজ পড়ে নাও। একটু পর উঠছি, ঘুম ঘুম চোখে বললাম, না, এখনই উঠে আগে নামাজ পড়ে নাও, তারপর আবার ঘুমাবে। একটু পর উঠে পড়ে নিব না, এখনই। বলে আমাকে টেনে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আর মিম নিচে এসে 2 কাপ কফি করে নিয়ে রুমে চলে আসলো। নামাজ শেষ। নীলকে বললাম, তুমি কোথায় গিয়েছিলে? কফি আনতে। নাও বলে আমার হাতে একটা কফির কাপ ধরিয়ে দিল। তুমি আমার রান্নাঘরে গিয়েছিলে, তোমার না একদিন রান্না করতে করতে হাত পড়ে গিয়েছিল? একদিন পড়ে গিয়েছিল বলে কি সবসময় পড়ে যাবে? যত সব ঢং। হুম। আমি ঢং দেখাচ্ছি? তা নয়তো কি, এখন চুপচাপ কফিটা খাও। তোমার যা ইচ্ছা করো, আমার কি, বলে কফিতে চুমুক দিলাম। কফিতে মিষ্টি কম, একটু মিষ্টি দাও না। এত চিনি দিলাম, তাও তোমার আরও মিষ্টি লাগবে? রান্নাঘরে চিনি আছে, যাও নিয়ে আসো। তোমার কাছেই তো আছে, শুধু শুধু রান্নাঘরে যেতে হবে কেন? আমার কাছে? তোমার কাছে। আমি মিষ্টি কোথায় পাবো? ফাজলামি করতেছো আমার সাথে? ফাইজলামি করবো কেন, বলে মিমের কাছে এগিয়ে গিয়ে ওর ঠোঁটে একটা কিস দিয়ে বললাম, এই যে মিষ্টি, বাহ কি টেস্ট। নীল, এইটা কি হলো? মিষ্টি খাওয়া হলো। তোমাকে তো আজ আমি। বলে আমার পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে মিম আমার শার্টের কলার ধরে টান দিয়ে আমি ভর ঠেকাতে না পেরে মিমের গায়ের উপর পড়ে যাই, আর মিমের ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে যায়। তারপর আমি বললাম, মিষ্টি আরও লাগবে বললেই হতো, শুধু শুধু এইভাবে দৌড়াদৌড়ি করানোর মানে হয়? তোকে তো আজ আমি। বলেই নীলের বুকের উপর কিল মারতে লাগলাম। মিম ব্যথা পাচ্ছি কিন্তু। পাও তাতে আমার কি? আমার বুকে কিল মারতে মারতে বলল, মিম সত্যি ব্যথা পাচ্ছি কিন্তু আমি। কাঁদো কাঁদো গলায় বললাম কথাটা। তারপর মিম আমার উপর থেকে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে পড়লো। আমাকে উঠাও। মিমের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, পারলে নিজেই উঠো। বলে নিচে নেমে আসলাম। নিচে এসে রান্নাঘরে যেয়ে দেখে নীলের আম্মু রান্না করছে। আম্মু, গুড মর্নিং। গুড মর্নিং। আম্মু, আমি তোমাকে একটু সাহায্য করি? না, তোকে কিছু করতে হবে না, তুই রুমে যেয়ে রেস্ট নে, একটু পর আবার অফিস যাওয়া লাগবে। রান্না করতে যে মিম একদিনে হাত পুড়িয়ে ফেলেছিল বলেই আমার আম্মু আর ওকে রান্নাঘরে আসতে দেয় না। মিম তাও মাঝে মধ্যে চুপি চুপি করে আসে। আম্মু, আমি তোমাকে সাহায্য করি, আর একটু রান্না করাটা দেখি। এখন রেস্ট না নিলেও চলবে। আচ্ছা থাক। আম্মু, তোমাদের মতো আর কেউ আছে নাকি? আমি জানি না, তোমরা অনেক অনেক ভালো। কেউ চায় না বাড়ির বউ অফিসে যেয়ে বসুক, কিন্তু তোমরা আরও আমাকে সাপোর্ট দিয়েছো। আর বিয়ের কয়েকদিন পর থেকে সবাই নতুন বউকে রান্নাঘরে আর বাড়ির সবার দায়িত্ব দিয়ে দেয়, কিন্তু আমার একদিনও রান্না করতে চেয়ে হাত পড়ে গিয়েছিল বলে তোমরা আর আমাকে রান্নাঘরে আসতে দিতেই চাও না। তোমরা এত ভালো কেন? এত সুখ কি আমার কপালে সইবে? সবাই যদি তাদের বাড়ির বউকে বিয়ের চোখে দেখতো তাহলে আর এমনটা হতো না। তারপর দুজন মিলে গল্প করতে করতে রান্না শেষ করলাম। রান্না শেষে সবাই মিলে একসাথে বসে নাস্তা করে নিলাম। তারপর আমি আর মিম রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে মিম চলে গেল নিজের কেবিনে, আর আমিও মিমের পিছু পিছু মিমের কেবিনে গেলাম। তুমি আবার এখানে কেন? আমার বউয়ের কেবিনে আমি আসছি, তাতে তোমার কি? তুমি কিন্তু দিনে দিনে বেশি শয়তান হয়ে যাচ্ছ। দেখো, তোমার পিছনে তেলাপোকা। তেলাপোকার কথা শুনে মিম ভয় দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো।
মিম, তুমি অফিসে এসে রোমান্স করলে কিছু না, আর আমি একটু করলেই দোষ। যে কেউ যখন তখন চলে আসবে, ছাড়ো আমাকে। তেলাপোকাটা সরাও প্লিজ, আমার ভয় করছে। যে মেয়েটা নিজের স্বামীকে ভয় পায় না, সে তেলাপোকা দেখে ভয় পায়, বাবা যায় এগুলা। তেলাপোকাটা সরাও না। তেলাপোকা আসলে তো সরাবো। তার মানে তুমি আমাকে বোকা বানালে? এতদিন তুমি আমাকে বোকা বানাতে, আর আজ আমি তোমাকে বোকা বানালাম। তোকে তো আজ আমি বলে নীলের পিঠে 2-4টা দিয়ে দিলাম। আল্লাহ গো, আমি কাকে বিয়ে করেছি? পুরাই ডেভিল। এটা মনে হয় না আর আমাকে বাঁচতে দিবে। अभी तो शुरू हुआ है, आगे आगे देखो होता है क्या है। তোমাকে পরে দেখে নিব। কেন, এখন কি তোমার চোখ অন্ধ নাকি যে পরে দেখে নিবা? তোমার সাথে কথা বলাই বেকার। আর আমি মনে হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য বসে আছি। থাকো তুমি এখানে, আমি গেলাম। যাও যাও, আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি? বলেই আমি চলে গেলাম নিজের কেবিনে। আর এদিকে মিম কাজ করতে লাগলো। কাজ করতে করতে মিমের হঠাৎ মনে পড়লো কালকের কথা। কালকে আমাকে ফাইল দেওয়া হয়েছিল, আজকে সবগুলো ফাইল কমপ্লিট করে দেওয়ার কথা ছিল। বাছা ধন, এইবার তুমি কই যাবা? আমি শিওর তুমি একটা ফাইলও কমপ্লিট করনি। গ্লাসের ভিতর দিয়ে নীলের দিকে তাকিয়ে বললাম। তারপর আমি ম্যানেজারকে ফোন করে বললাম নীলকে আমার কেবিনে পাঠিয়ে দিতে। নিজে নীলকে সরাসরি ফোন করলাম না, কারণ তখন যা হলো আমি বললে নাও আসতে পারে। স্যার আসবো? ইয়েস, কামিন। স্যার, ম্যাম আপনাকে ডাকছে। কোন ম্যাম? কম্পিউটারে গেম খেলতে খেলতে বললাম। স্যার, মিম ম্যাম এখন যেতে বললো আপনাকে। ওনাকে গিয়ে বলুন কাজ করছি, এখন আসতে পারবো না। ম্যানেজার শুধু মাথা নাড়িয়ে মিমের কেবিনের সামনে এসে দরজায় কড়া নাড়ালো। ইয়েস, কামিন। ম্যাম, স্যার বললো এখন কাজ করছি, যেতে পারবে না। আচ্ছা, আপনি এখন যান। ম্যানেজার চলে যাবার পর মিম গ্লাসের ভিতর দিয়ে দেখতে লাগলো আমাকে, আর আমি এক নাগারে কম্পিউটার চালিয়ে যাচ্ছি। আর এদিকে ওদিকে আমার কোনো খেয়াল নাই। রাগে রাগে মিম আমার কেবিনে এসে বলল, আমি তোমাকে ডেকে পাঠালাম আর তুমি গেলে না কেন? এত কি জন্য ডেকেছিলে? কম্পিউটারের দিকে তাকিয়েই বললাম। দেখি দেখি কি এমন করেছো কম্পিউটারে যে আমি ডাকলে তোমার যাওয়ার টাইমই থাকে না? আরে কিছু না তো। তুমি অফিসে কাজ করতে আসো না গেম খেলতে আসো? কম্পিউটারের দিকে তাকিয়ে বললাম। না মানে? থাক, এখন আর মানে মানে করতে হবে না। কালকে যে ফাইলগুলো দিয়েছিলাম ওগুলো কি কমপ্লিট করছো? এই রে, কাজ ছাড়ছে, এখন কি হবে? আমি তো একটা ফাইলে গায়ে হাত দিয়ে দেখিনি, আজ আমি শেষ। কি ভাবছো এত? না মানে আসলে। থাক, আর বলতে হবে না, আমি বুঝেছি। তুমি এবারও একটা ফাইল কমপ্লিট করে আনোনি। আসলে খেয়াল ছিল না। তোমার খেয়াল থাকে কোথায়? হ্যাঁ, এরপর থেকে আর হবে না। এই এক কথা তুমি আমাকে কতবার বলেছো সেই খেয়াল আছে? এবার শেষ, আর হবে না। আমি আর কিছু শুনতে চাই না। এবার আমি বাবাকে বলে দিব, তারপর দেখো তোমার কি হয়। বলেই নিজের কেবিনে চলে আসলাম। মিম চলে যাওয়ার সময় আমি পিছন থেকে অনেকবার দেখেছিলাম, কিন্তু মিম আমার দিকে একবারও না তাকিয়ে নিজের কেবিনে চলে গেল। এদিকে আমি বসে বসে শুধু একটা কথাই ভাবছি, আর যদি আব্বু এটা জানতে পারে তাহলে তো আমাকে আজ শেষ করে ফেলবে। অন্যজনদের বাবা মা নিজের ছেলের বউকে একটু ওদিক ওদিক হলে সহ্যই করতে পারে না, আর আমার বাবা মা নিজের ছেলেকে পর করে দিয়ে এখন বৌমাকে আপন করে নিয়েছে। মানবতা আজ কোথায় আপনারাই বলুন? মিম রেগে আছে বলে আমি আর সারাদিন মিমের সাথে দেখা করিনি। মিমের সাথে দেখা করতে গেলে আমার যে কি হাল করবে সেই ভয়ে আর যাইনি আমি। অফিস শেষে আমি আর মিম বাসায় চলে আসলাম। আসার সময় সারাটা রাস্তা মিম আমার সাথে একটা কথাও বলেনি। আমি অনেকবার বলার পরেও মিম একটা কথাও বলেনি। বাসায় এসে মিম সোজা রুমে চলে গেল, আর আমি গাড়ি পার করে ভিতরে গিয়ে সোফায় উপর বসে পড়লাম। কি রে, টায়ার্ড লাগছে? হুম। যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। না আম্মু, এখন কিছু খাবো না, একটু রেস্ট নিয়ে একেবারে রাতে ডিনার করে নিব। আচ্ছা। বলে রুমে চলে আসলাম। এদিকে মিম ফ্রেশ হয়ে এসে আমাকে রুমে ঢুকতে দেখেও ও রুমের বাইরে চলে যেতে লাগলো। তা দেখে আমি মিমের হাত ধরে আমার সামনে এনে দাঁড় করালাম। তোমার সমস্যা কি? আসার সময় একটা কথাও বললে না, আবার বাসায় এসেও আমাকে অ্যাভয়েড করছো কেন? অফিসের কথা মনে আছে? আমি তো বলতেছি আর হবে না, তারপরেও তুমি কেন এমন করতেছো? হ্যাঁ আচ্ছা, তোমার ফাইলগুলা কমপ্লিট চাই তো যাও, কালকের মধ্যে সবগুলা ফাইল কমপ্লিট পেয়ে যাবে। রাগে রাগে বলে ওয়াশরুমে চলে গেলাম। আর এদিকে আমার এমন ব্যবহারে মিম অবাক হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে এসে মিমকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু না বলে চুপচাপ নিচে চলে গেলাম।
মিম আমার এমন ব্যবহার অবাকের উপর অবাক হচ্ছে, কারণ আমি কখনো ওর সাথে এমনটা করিনি। এদিকে আমি নিচে এসে মাথা নিচু করে সোফায় চুপচাপ বসে আছি। আমাকে মাথা নিচু করে চুপচাপ বসে থাকতে দেখে আম্মু আমার কাছে এসে বলল, কি রে, শরীর খারাপ নাকি? এভাবে বসে আছিস যে? না কিছু হয়নি, এমনি ভালো লাগছিল না তাই। ওহ, তা মিম কোথায়? দেখো উপরে কোথাও আছে হয়তো। এভাবে বলছিস কেন? মিমের সাথে কি তোর কিছু হয়েছে নাকি? না, ওর সাথে আবার আমার কি হবে? কিছু তো একটা হয়েছে, তা না হলে তুই এমনভাবে কথা বলার মানুষ না। তখন মিম নিচে এসে আমুর পাশে গিয়ে দাঁড়ালো। আমি মিমকে দেখে সোফা থেকে উঠে নিজের রুমে চলে গেলাম। মিম, কি হয়েছে রে? ও আজ এমন করতেছে কেন? না আম্মু, তেমন কিছু না। আমাকে কেউ বলবি না? তারপর মিম আম্মুকে সব কিছু খুলে বলল। কই রাগ করার কথা তোর? আর রাগ করে বসে আছে ওই? হুম। এখন যা, উপরে গিয়ে দেখ কি করছে ছেলেটা। ও তো তোকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না। আম্মুর কথা শুনে মিম লজ্জা পেয়ে মাথা নিচু করে এক দৌড়ে রুমে চলে আসলো। রুমে এসে দেখে আমি ল্যাপটপ আর ফাইলগুলো নিয়ে কাজ করতে বসেছি। তাই মিম আমাকে আর ডিস্টার্ব না করে নিজের মোবাইল নিয়ে বিছানায় বসে গেম খেলতে লাগলো। আর এইদিকে আমি কাজ করছি আর বারবার আর চোখে মিমের দিকে তাকাচ্ছি আর মনে মনে বলতেছি, আমি নাকি কাজ করি না, এখন দেখো আমিও কাজ করতে পারি। সবসময় এমন ভাব করো যেন শুধু ও একাই কাজ করে, আর কেউ পারে না, যত সব। আর এদিকে মিম মোবাইলে গেম খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে মিমের ঘুম ভাঙার একটু পরেই আজান হয়। মিম উজু করে এসে নামাজ পড়ে উঠে আমার দিকে তাকিয়ে দেখে আমি এখনো কাজ করে যাচ্ছি। তা দেখে আমার কাছে গিয়ে মিম বলল, আজান হয়েছে, উঠে নামাজ পড়ে নাও, পরে আবার কাজ করো। আমি কিছু না বলে চুপচাপ উঠে অজু করে এসে নামাজ পড়ে আবার কাজে বসলাম। আর এইদিকে মিম নিচে এসে আম্মুকে রান্নার কাজে সাহায্য করছে। বাড়িতে কাজের লোক থাকতেও আমার আম্মুকে রান্না করা লাগে, কারণ আমি আর আমার আব্বু সরাসরি আম্মুকে বলে দিয়েছি কোনো কাজের লোকের রান্না আমরা খেতে পারবো না, তুমি রান্না করলে খাবো আর না করলে খাবো না। কারণ আম্মুর রান্নাটা অনেক ভালো। রাতের বেলা সবাই ডাইনিং টেবিলে ডিনার করতে বসেছে, কিন্তু আমি এখনো আসিনি বলে মিম আমাকে ডাকতে গেল। মিম রুমে এসে দেখে আমি কাজ করতে করতে টেবিলের উপরেই মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছি। তা দেখে মিম আমার দিকে এগিয়ে গিয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলল। তারপর বলল, যাও ফ্রেশ হয়ে এসে নিচে খেতে যাব। আমি কিছু বলছি না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছি। নীল, আমি কিন্তু তোমাকে কিছু বলছি। আমার খিদে নেই, আমি কিছুই খাবো না। তোমাকে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। বলে নীলকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করে দিলাম। আমার এমন কাণ্ড দেখে নীল অবাক, আর আমার উপর নীলের যত অভিমান ছিল ওইটা দূর হয়ে গেছে। এটা কি হলো? নিনজা টেকনিক। এখন তো চলো। লজ্জা পেয়ে মাথাটা নিচু করে বললাম। বাহ, মিষ্টিটা কি টেস্টি ছিল, আর একটা দাও না। মায়ের দিব কিন্তু। তারপর দুজনে নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমি আর মিম চেয়ারে গিয়ে বসলাম। আমি মিমের সামনাসামনি চেয়ারটায় গিয়ে বসলাম। কিরে, এত দেরি হলো? শরীর ঠিক আছে তো তোর? আসলে কাজ করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম তাই। এরপর তো ছাটার বাড়ি পড়বে। ও, তার মানে আবারও তুমি আমার মাথায় পানি ঢালছো। এখন যান, গোসল করে এসে নামাজ পড়ে নিন। যাচ্ছি বলে ওয়াশরুমে চলে গেলাম। আর মিম ঘরটা গুছিয়ে নিচে চলে গেল। আমি গোসল শেষে নামাজ পড়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর মিম রান্নাঘরে গিয়ে আম্মুকে বলল, আমি তোমাকে হেল্প করি। তুই আবার রান্নাঘরে আসছিস? তো কি আমি শুধু ঘরে বসে খেয়ে মোটা হব? থাক, আর মুখ ফোলাতে হবে না। এখন থেকে আসবি রান্নাঘরে, কিন্তু আগুনের থেকে দূরে থাকবি। আচ্ছা। খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরে বললাম, হয়েছে, ছাড়। খেয়ে নাও। আমি ওর খাবারটা নিয়ে উপরে গেলাম। আচ্ছা যা। নীল, খেয়ে নাও। না, আমার খিদে নেই, আমি কিচ্ছু খাবো না। অন্যদিকে মুখটা ঘুরিয়ে বললাম, কি বললা আবার বলো তো? আমি খাবো না, তুমি যাও এখান থেকে। তুমি সত্যি খাবা না তো? না, খাবো না, কিছুতেই খাবো না। তোমরা সবাই কি আমাকে খেলার পুতুল পেয়েছো নাকি, যে যখন ইচ্ছে তাই কর? আমি কিছু শুনতে চাই না। খেতে তো তোমাকে হবেই, আর তোমাকে কিভাবে খাওয়াতে হবে সেটাও আমার ভালোভাবে জানা আছে। বলে নীলের সামনে যেয়ে ওর মুখটা চেপে ধরে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিলাম। সবসময় শুধু আমাকে ডেভিলগিরি দেখানো। নাও এবার খেয়ে নাও। বলে নীলের হাতে প্লেটটা ধরিয়ে দিলাম। তুমি খাইয়ে দিলে খাবো, না হলে খাবো না। কেন? তোমার হাত নেই, নিজে খেতে পারো না? বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। যত সব আজে বাজে কথা। দাও প্লেটটা আমার কাছে দাও।
বলেই নীলের হাত থেকে প্লেটে নিয়ে ওকে খাওয়াতে লাগলাম। দেখছো, বলেছিলাম না বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। কি ভালো লাগছে। কথা বন্ধ করে চুপচাপ খাও। খাওয়া দাওয়া শেষ করে মিম আমাকে বলল, আজ তো ছুটি, তাই আজ বিকালে চলো আমরা সবাই ঘুরতে যাই। আজ আমার পকেটটা ফাঁকা হবে শিওর। কি হলো, চুপ করে আছো কেন? যাবো, আর না গেলেও তো টেনে হিস্ট্রি নিয়ে যাবে। এখন যাও, তুমি একটু ঘুমিয়ে নাও, আমি নিচে গেলাম। এটা নিশ্চয়ই কোনো ঝড়ের লক্ষণ, না হলে যার আমার ঘুমের উপর এত রাগ সে আমাকে নিজে ঘুমাতে বলল। আজ আমার কি হবে কে জানে। যখন যা হবার হবে তখন তো একটু তো শান্তিতে ঘুমিয়ে নেই বলে বিছানায় গা এলিয়ে দিলাম। বিকালে, তোমার হয়েছে? দাঁড়াও আর 5 মিনিট। সেই 30 মিনিট ধরে বলতেছো, আর 5 মিনিট আয়নার সামনে বসে এত কি করছো? হ্যাঁ, হয়ে গিয়েছে, আমি আসছি। তুমি নিচে গিয়ে গাড়ি বের করো। আব্বু আম্মু যাবে না? না, ওনাদেরকে অনেক বলেছি কিন্তু কেউ যেতে রাজি হলো না। ও, আমি নিচে গিয়ে গাড়ি বের করতেছি, তুমি তাড়াতাড়ি আসো বলে নিচে চলে গেলাম। আর এইদিকে মিম রেডি হয়ে আমোর কাছ থেকে বিদায় নিয়ে আমার কাছে চলে আসলো। গাড়িতে না উঠে কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? উঠছি। তা এখন কোথায় যাব? শহরের বাইরে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে চলো। আচ্ছা বলে গাড়িতে চালাতে শুরু করলাম। নামও এসে গিয়েছি। আহ, জায়গাটা কি সুন্দর। শহরের চারিদিকে মানুষের ভিড় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে। এই জায়গাটা আসলে মন ভালো করার মতো একটা জায়গা। প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় এখানে। এখানে না আছে কোনো শব্দ, আর না আছে মানুষের ভিড়। আসলে জায়গাটা এমনই, এখানে যে একবার আসবে তারই মন ভালো হয়ে যাবে। বলে দৌড়ে মাঠের মাঝে গিয়ে 2 হাত দুদিকে ছড়িয়ে ঘুরতে লাগলাম। পাগলি একটা বলে মিমের দিকে এগিয়ে গেলাম। নীল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গাটায় নিয়ে আসার জন্য। এখন তুমি ঘোরা বন্ধ করো, না হলে কিন্তু মাথা ঘুরে পড়ে যাবে। না, পারবো না বলে চারিদিকে দৌড়াতে আর লাফাতে লাগলাম। মিম থামো, না হলে পড়ে যাবা কিন্তু। কে শোনে কার কথা? মিম আমার কোনো কথা কানে না নিয়ে আরো বেশি জোরে দৌড়াতে আর লাফাতে লাগলো। পাগলিটার আবার বাচ্চামো ভাবটা শুরু হয়েছে বলে ঘাসের উপর বসে পড়লাম। আর মিম দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে আমার পাশে গিয়ে ধফাস করে বসে পড়লো। দৌড়াতে দৌড়াতে ঘামে একেবারে ভিজে গিয়েছি দেখছি বলে পকেট থেকে রুমালটা বের করে মিমের মুখটা মুছিয়ে দিলাম। তারপর ওখানে বসে কিছুক্ষণ গল্প করার পর মিম বলল, চলো উঠি, আমার কিছু শপিং করার আছে। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আবার শপিং কেন? কি হলো, কি ভাবছো? না কিছু না, চলো এখন। তারপর দুজনে গিয়ে গাড়িতে বসলাম। আচ্ছা, শপিং করার কি দরকার, চলো আমরা অন্য কোথাও গিয়ে ঘুরে আসি, গাড়ি ড্রাইভ করতে করতে বললাম। 1 সপ্তাহ পর আমার এক ফ্রেন্ডের বিয়ে, সবাইকে যেতে বলেছে। আজ যখন বাইরে বেরিয়েছি তাহলে তাই ভাবলাম আজই সবার জন্য শপিংটা করে ফেলি। আমাকেও যেতে হবে বিয়ে বাড়িতে? সবাইকে যেতে বলেছে আর কার্ডও পাঠিয়ে দিয়েছে। ইম্পসিবল, আমার দ্বারা কোনো বিয়ে বাড়িতে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? বিয়ে বাড়িতে যেতে আমার ভালো লাগে না, তাছাড়া ওখানে অনেকগুলো মানুষের মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আর তাছাড়া তোমার সাথে আমি যাব বিয়ে বাড়িতে, আমি কি পাগল নাকি? আগের বার কি হয়েছিল সবটাই আমার মনে আছে। দম বন্ধ হয়ে আসে তো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি যাবে এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, মিমের রাগ দেখে ভয়ে ভয়ে বললাম, আল্লাহ এবার আমাকে রক্ষা করো এই ডেভিলটার হাত থেকে। গুড বয়। তারপর শপিং মলে পৌঁছে গাড়িটা পার্ক করে দুজনে ভিতরে চলে গেলাম। মিম শপিং করছে আর সব ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিচ্ছে। আরে আর কত কিছু কিনবে, দেখো আমার 2 হাতে আর কোনো জায়গা নেই, এখন কি ব্যাগগুলা আমার মাথায় নিতে হবে নাকি? আইডিয়াটা খারাপ না। কি না, আমি পারবো না, শেষমেশ তুমি আমার মান সম্মান ডোবাবে। চলো আজকের মতো এতটুকুই। আজকের মতো এতটুকুই মানে? পরে আবার করবে নাকি? করতেও পারি। আরে না, তুমি আজ যা কিনছো সেগুলা দিয়ে 1 বছর আরামসে চলে যাবে। না বলে এখন চলো বলে আমি সামনের দিকে আগাতে লাগলাম। আরে তুমি আগে চলে যাচ্ছ কেন? কেন, আবার কি হয়েছে? বিল পেমেন্ট কে করবে শুনি? কেন তুমি? সামনে জ্যান্ত একটা হাজবেন্ড থাকতে আমি কেন বিল দিতে যাব? দেখছো না আমার 2 হাতে ভর্তি ব্যাগ, আমি বিল দিব কেমন করে? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করছি বলে নীলের পকেট থেকে মানি ব্যাগটা বের করে বিল পেমেন্ট করলাম। গেল আমার টাকাগুলা। এখন দাঁড়িয়ে না থেকে চলো।
চলো। তা এখন কোথায় যাব? ভালো কোনো একটা রেস্টুরেন্টে চলো। আচ্ছা বলে গাড়িতে চালাতে লাগলাম। তারপর দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। নীল, গাড়ি থামাও। কি হয়েছে? আইসক্রিম খাবো। এখন আইসক্রিম পাবো কোথায়? ওই যে দেখো সামনে। আইসক্রিমওয়ালাকে দেখিয়ে বললাম। তুমি না একটু আগে খেয়ে আসলে, এখন আবার আইসক্রিম খাওয়া লাগে তোমার? দাও না এনে। যাচ্ছি বলে গাড়ি থেকে বেরিয়ে সামনের দিকে আগাতেই হঠাৎ সামনে থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। এইদিকে মিম কিছু একটার আওয়াজ শুনে ভয়ে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠল। কি হয়েছে? এভাবে চিৎকার করে উঠলে কেন? তোমার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? তুমি কান্না থামাও। তাহলে অ্যাক্সিডেন্ট হলো কিসের? একটা ট্রাক এসে আমার সামনে একটা খাম্বায় বাড়ি মারছে। আল্লাহর কাছে শত শত শুক্রিয়া যে তোমার কিছু হয়নি। এখন তুমি চুপ করে এখানে বসে থাকো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। না, এখন কোথাও যাওয়া লাগবে না, চলো বাসায় যাই। আরে পাগলি, ভয় পাচ্ছ কেন? আর কিছুই হবে না, আমি যাব আর আসব। না থাক, যাওয়া লাগবে না, আমার অনেক টায়ার্ড লাগছে, তুমি বাসায় চলো তো। আচ্ছা বলে গাড়ি স্টার্ট দিলাম। বাসায় এসে আমি আর মিম আব্বু আম্মুর সাথে কথা বলে উপরে চলে গেলাম। আমি তো উপরে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম, আর মিম ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বিছানায় কাছে গিয়ে আমার কান ধরে উঠিয়ে তুলল। আরে কি হয়েছে? এইভাবে কান ধরে টানছো কেন? যাও, উঠে সোজা গিয়ে উজু করে এসে নামাজ পড়ে নাও। যাচ্ছি বলে উঠে অজু করে এসে নামাজ পড়ে নিলাম। একটা হবে নাকি কি? মিষ্টি? আমি এখন মিষ্টি পাবো কই? তোমাকে দিতে হবে না, আমার লাগবে, আমি নিজেই নিয়ে নিচ্ছি বলে মিমের সামনে এগিয়ে গিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিলাম। বাকিটা ইতিহাস। পরের দিন সকালে আমি আর মিম রেডি হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে এসে নিজের কেবিনে যেতে যেতে মিম আমাকে বলল, আজ 11টায় মিস্টার জাফর সাহেবের মেয়ের মারিয়ার সাথে মিটিং আছে, তুমি সব কিছু রেডি করে রেখো কেমন? আচ্ছা। এই ডিলটা হলে আমাদের কোম্পানির অনেক লাভ হবে। আচ্ছা তুমি নিজের কেবিনে যাও, আমি সব কিছু রেডি করতেছি। বলে নিজের কেবিনে চলে আসলাম। আমি নিজের কেবিনে এসে কাজের সব ফাইলগুলো একবার করে চেক করে গুছিয়ে নিলাম। আর এদিকে 11টার দিকে মিস মারিয়া আর ওনার পিএ তিশা আসলো আমাদের অফিসে। তারপর ম্যানেজার মিমকে বলল, ম্যাম, মিস মারিয়া আসছে। ওনাকে মিটিং রুমে নিয়ে যান, আমি আসছি বলে ফোন রেখে দিলাম। নীল, সব কিছু কি রেডি? মিস মারিয়া চলে আসছে। মিম আমার কেবিনে ঢুকে বলল, রেডি, চলো। টেবিলের উপর থেকে ফাইলগুলো নিয়ে চলে গেলাম মিমের সাথে। মিম আগে আগে যাচ্ছে আর আমি ওর পিছনে পিছনে যাচ্ছি। মিম মিটিং রুমে ঢুকে মিস মারিয়া আর ওনার পিএ তিশাকে সালাম দিল, আর মিস মারিয়ার সাথে হাত মিলিয়ে ওনাকে বসতে বলল। আর আমি ফাইলগুলো নিয়ে ভিতরে গিয়ে টেবিলের উপর রেখে মিমের পাশে দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। আমাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম। বলে মিমের পাশের চেয়ারে বসে পড়লাম। আর এদিকে মারিয়া আমাকে দেখার পর থেকেই হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আই অ্যাম ক্রাশড ফর দিস পারসন। ম্যাম, আমরা মিটিংয়ে আছি কিন্তু। তাহলে এখন মিটিং শুরু করা যাক। নীলের দিক থেকে চোখ সরিয়ে পড়লাম। আর আগে ওর সাথে পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড নীল চৌধুরী। আমি বিবাহিত শুনে মারিয়ার মুখটা মলিন হয়ে গেল। কি হলো, কোনো সমস্যা? আপনি হঠাৎ চুপ হয়ে গেলেন যে? না, কিছু না। হাই মিস্টার চৌধুরী। মুখে হাসি এনে নীলের দিকে হাত বাড়িয়ে বললাম। হ্যালো বলে মারিয়ার হাতের সাথে হাত মেলালাম। এবার মিটিং শুরু করা যাক তাহলে। সবাই বলে সম্মতি জানালো। তারপর মিটিংটা শেষ করে ডিলটার পেপারে সাইন করে মারিয়া আর ওর বিয়ে আমার আর মিমের সাথে হাত মিলিয়ে চলে গেল। ম্যাম, এখন কোথায় যাবেন? বাসায় যাব, খুব টায়ার্ড লাগছে। আর তুমি যাওয়ার পথে অফিসে নেমে যেও। আচ্ছা। তারপর মারিয়া অফিসের সামনে তিশাকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেল। আর এদিকে মিম যে নিজের কেবিনে বসে কাজ করছে, আর আমি যে মিমের কানের কাছে ঘ্যান ঘ্যান করছি। কি সমস্যা তোমার? কিছু ভালো লাগছে না, চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি। না, আমার হাতে এখন একটু টাইম নেই। তোমার হাতে টাইম থাকলেই বা কবে? আমার জায়গায় তুমি থাকলে বুঝতে। থাকো তুমি তোমার কাজ নিয়ে। আমি গেলাম বলে নিজের কেবিনে চলে গেলাম। বিকালে আমি আর মিম অফিস থেকে বাসায় ফিরে আসলাম। আমি এসেই বিছানায় গা এলিয়ে দিলাম, আর মিম ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে আমাকে ডাকতে লাগলো। ওই নীলের বাচ্চা, ওঠ বলছি।
আরে কি হয়েছে, এভাবে ডাকছো কেন? তো কি করব, তুমি এসে শুয়ে পড়লে কেন? যাও, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও। একটু পরে উঠছি, আমি এখন অনেক টায়ার্ড। তোর টায়ার্ডের গোষ্ঠীর কিছু কই, তুই উঠবি কিনা বল। উঠছি বলে উঠে ওয়াশরুমে চলে গেলাম। তার মনে মনে বললাম, সবসময় শুধু গুন্ডিগিরি দেখানো আমাকে। তারপর মিম নিচে এসে দেখে আম্মু রান্নাঘরে রান্না করছে। তা দেখে মিম ওনার কাছে গিয়ে রান্নার কাজে ওনাকে সাহায্য করতে লাগলো। আর এইদিকে আমি ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ে মোবাইলে গেম খেলতে লাগলাম। রাতে সবাই মিলে একসঙ্গে ডিনারে বসছি, এমন সময় আব্বু মিমকে বলল, কিরে, বিজনেস কেমন চলছে? তোমার ছেলে জ্বালায় কি আর কিছু হয়? আমি আবার কি বললাম? হ্যাঁ, কি কয়েক বছরেও। তোমার ছেলে একটা ফাইলও ঠিকমতো কমপ্লিট করতে পারে না, সারাদিন অফিসে বসে শুধু গেমস খেলে। কত বড় মিথ্যা কথা! আমি নাকি একটা ফাইলও ঠিকমতো কমপ্লিট করতে পারি না, আর সারাদিন বসে নাকি গেম খেলি। নীল, এটা সত্যি? আমি যদি এখন বলি এটা মিথ্যা, তাইলেও তো তুমি বিশ্বাস করবে না, তো শুধু শুধু জিজ্ঞেস করার কি দরকার? তোকে কি আমি এত কিছু বলতে বলেছি? হ্যাঁ, তারপর আর কি, আবারও আমি আব্বুর কাছ থেকে এতগুলো বকা খেলাম। আমার আব্বু আমাকে বকছিল, আর মিম রাগী চোখে মিমের দিকে বারবার তাকাচ্ছিলাম, আর মিম মুখ চেপে ধরে হাসছিল। তোমাকে আমি পরে দেখে নিব। হ্যাঁ, দেখে নিও, আমিও দেখি তুমি আমার সাথে কেমন পারো। হুম। ফো। খাওয়া দাওয়া শেষে আমি আর মিম নিজেদের রুমে চলে গেলাম। তুমি সবসময় আব্বুর কাছ থেকে আমাকে বকা খাও কেন? এত বকা খাও, তারপরও ভালো হও না কেন? আমি এমনই। হ্যাঁ, আমি এমনই। যাও, তোমার সাথে কোনো কথা নাই বলে মিমের অপর দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। আমি মনে হচ্ছে তোমার সাথে কথা বলার জন্য এখানে বসে আছি। বলে দরজাটা বন্ধ করে লাইট অফ করে নীলের অপর দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। 7 দিন পর। মিম, তোমার হলো? হ্যাঁ, আসছি। আর কত দেরি? এই তো চলে আসছি, এখন চলো। আমি মিমের দিকে তাকাতেই হা হয়ে গেলাম। মিমের পুরো পরীর মতো লাগছে। আমি ওর দিকে থেকে তো চোখই সরাতেই পারছি না। হলুদ শাড়ি, সোজা চুলগুলো কোমর পর্যন্ত, হাতে হলুদ চুড়ি ভর্তি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, সব মিলিয়ে দারুণ। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? আমাকে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, তোমাকে যা কিউট লাগছে না, ইচ্ছে করছে খেয়ে ফেলি। যা দুষ্টু, সবসময় শুধু আজে বাজে কথা। তোমাকেও কম কিউট লাগছে না। কালো শার্ট, কালো প্যান্ট, সাদা ব্লেজার, চোখে সানগ্লাস, তোমাকেও অনেক কিউট লাগছে। আমার ইচ্ছা করছে তোমাকে খেয়ে ফেলতে। খাও, কে মানা করছে? সবসময় দুষ্টুমি না? তোমার সাথে দুষ্টমি করবো না তো কার সাথে করব? এখন অনেক হয়েছে, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। কি বলে রে, এত দেরি হলো কেন? তোদের আমরা আছি কখন থেকে রেডি হয়ে বসে আছি। মিমির জন্য দেরি হলো, ওর রেডি হতে কত টাইম লাগে তুমি তো আর তা জানো না। কি, আমার রেডি হতে দেরি লাগছে? কত বড় মিথ্যা কথা! তুমি রেডি হওয়ার 1 মিনিট পরেই আমি রেডি হয়ে আসছি। হুম ফু। হুম থু। যা দিলে তো শার্ট নষ্ট করে ফেলে। মোটেও না, তোমার শার্টে কিছুই লাগেনি। তোরা আবার ঝগড়া শুরু করেছিস? এই তো প্রথমে শুরু করেছে। কি? আমি? না, তুমি প্রথমে শুরু করলে। এই দুটো এরকম, কেউ কম যায় না, সব সময় খালি ঝগড়া লেগেই থাকে। আরে তোরা থামবি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওদিকে মনে হয় তোর ফ্রেন্ডের গায়ে হলুদ শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, চলো সবাই জলদি। তারপর সবাই গিয়ে গাড়িতে বসলাম। 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। সবাই আমার সাথে এসো, গাড়ি থেকে নেমে বলল। সবাই মিমের পিছু পিছু বাসার ভিতরে চলে গেল। মিমের বান্ধবী রিয়া মিমকে দেখে ওর সামনে এসে ওকে জড়িয়ে ধরলো। তোর উপর আমি কিন্তু অনেক রেগে আছি। কেন? আমি আবার কি করলাম? তোর না আরো 2 দিন আগে আসার কথা? কাজের চাপের জন্য আসতে পারিনি, সরি। হুম। আরে বাদ দে, তা পেকনি কেমন আছিস? রিয়ার নাক টেনে দিয়ে। হ্যাঁ, শাকচুন্নি ভালো, তুই? আমিও ভালো। তার শেষমেশ তুই বিয়েটা করেই ফেললি। আপনারা সবাই বিয়ে করে বসে আছেন, আর আমি কি সিঙ্গেলই থাকবো নাকি? তোকে কি তো আজ অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, আর তোকেও অনেক কিউট লাগছে। খেয়ে ফেলতে ইচ্ছা করছে। যা ফাজিল। কিরে, আর বাকি শয়তানগুলো কোথায়? কাউকে তো দেখছি না। আমরা এখানে।
শয়তানদের নাম না নিতে নিতেই শয়তানগুলো হাজির। হু। কতদিন পরে আবার আমরা সবাই একসঙ্গে হইলাম, তাই না রে? আজ অনেক আড্ডা আর মজা হবে। মিম, জিজু কোথায় রে? ওর কথা বাদ দে, আজ সবকিছু ভুলে গিয়ে শুধু আড্ডা আর মজা মস্তি হবে। ওকে চল, এখন আমরা রুমে গিয়ে বসি। সবাই বলে রিয়ার পিছু পিছু চলে গেল। আর এইদিকে আমি একা একা হাবার মতো দাঁড়িয়ে আছি। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি? আমার আর মিমের বিয়েতে রিয়াদের সাথে রাহুলও গিয়েছিল, সেদিন থেকেই রাহুলের সাথে আমার পরিচয়। আমিও ভালো। তা আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন? চলুন আমাদের সাথে ওই দিকটায়। চলো বলে রাহুলের সাথে চলে গেলাম। আর এদিকে আমার আম্মু রিয়ার আম্মুর সাথে সবাইকে রান্নার কাজে সাহায্য করছে। রিয়ার আম্মু আমার আম্মুকে বারবার নিষেধ করছে কাজ না করার জন্য, কিন্তু কে শোনে কার কথা। উনি রিয়ার আম্মুর কোনো কথা কানে না নিয়েই রান্নার কাজে সবাইকে সাহায্য করছে। আর এদিকে আমার আব্বু একা একা চারদিক ঘুরে বেড়াচ্ছে দেখে রিয়ার আব্বু গিয়ে ওনার সাথে যোগ দিল। আর এদিকে মিম আর ওর বান্ধবীরা সবাই রিয়ার রুমে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। তখনই আমি, রাহুল আর রাহুলের কিছু ফ্রেন্ড রিয়ার রুমের দরজার সামনে দিয়ে যাচ্ছিলাম। রুমের ভিতর থেকে হাসাহাসির আওয়াজ শুনে আমি দাঁড়িয়ে গিয়ে সবাইকে বললাম, ভিতরে সবাই আড্ডা দিচ্ছে আর আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি, চলো সবাই ওদের সাথে আড্ডায় জয়েন দেই। এখানে কি? বউকে মিস করছে, সেই জন্য আসছে মনে হয়। বউকে না, শালিগুলাকে মিস করছি বলে চলে আসছি। হুম, শালিগুলোকে মিস করার জন্য আসছেন? শালিগুলোর সামনে বউকে মিস করার কথা বলতে পারবেন না বলে এখন শালিগুলোকে মিস করছি বলছেন? বুঝি, আমরা সবই বুঝি। তোমরা তো সবাই বুঝো। হুম আমরা আসছি তোমাদের সাথে আড্ডায় জয়েন দিতে। না, আমাদের আড্ডার মাঝে আমরা কোনো ছেলেকে ঢুকতে দিব না। কেন? সেই কৈফত তোমাকে দিতে হবে নাকি? যত সব। যাও এখন, বেরো এখান থেকে। যাচ্ছি যাচ্ছি বলে আমি সবাইকে নিয়ে চলে গেলাম। আর মিম গিয়ে ভিতর থেকে দরজা আটকায় দিল। ভাইয়া তুমি এত সহজে হার মেনে গেলে? আমি এত সহজে হার মারার পাত্র না, মাথায় একটা প্ল্যান ঘুরপাক খাচ্ছে। কি প্ল্যান? আরে আস্তে আস্তে ওরা শুনে ফেলবে তো। তারপর সবাই আমাকে চারদিকে ঘিরে ফেললো আর আমি প্ল্যানটা সবাইকে বুঝিয়ে দিলাম কি কি করতে হবে, বুঝছো সবাই? তাহলে এখন সবাই কাজে লেগে পড়ো। আমি আর ও রাহুলের বন্ধু একদিকটা নজর রাখছি, তারপর সবাই ওইখান থেকে চলে গেল। শুধু আমি আর রাহুলের একটা ফ্রেন্ড মিলে এদিকটা নজর রাখছিল। কিছুক্ষণ পর কাজ শেষ। এই যে প্যাকেট, হাতে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এখন এগুলোকে ভিতরে দিব কেমন করে? দরজার নিচে দিয়ে দেই। না, তাহলে সবগুলোই বেরিয়ে আসবে। তাহলে জানালাটা হালকা একটু খুলে প্যাকেটের মুখটা খুলে ওইগুলা নিচে ফেলে দিলেই কাজ হয়ে যাবে, কি বলো তোমরা? আইডিয়াটা ভালো। তারপর আমি যে জানালাটা হালকা খুলে আরশোলাগুলো রুমের মধ্যে ফেলে দিলাম। আর এদিকে ওরা সবাই আড্ডা দিতে দিতে হঠাৎ মিমের চোখ গেল আরশোলার দিকে। মিম আরশোলাগুলোকে দেখার সাথে সাথেই এক লাফ দিয়ে বিছানায় উঠে জোরে জোরে আরশোলা বলে চিৎকার করতে লাগলো। সবাই নীলার চিৎকার শুনে আশেপাশে তাকাতেই একসঙ্গে এতগুলা আরশোলাকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখে ওরা সবাই চিল্লিয়ে উঠে কেউ লাফ দিয়ে বিছানায় উঠলো, আবার কেউ কেউ সোফায় উঠে লাফাতে লাগলো। আর এদিকে আমরা সবাই জানালার হালকা ফাঁকা করে ওদের এমন অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। ভাইয়া তুমি যা দিলে না, দেখছো আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল কি? ভাইয়া সত্যি ইউ আর গ্রেট। এদিকে মিমের সবাই লাফালাফি করতে করতে হঠাৎ মিম জানলার দিক থেকে হাসাহাসির আওয়াজ শুনতে পেয়ে ওই দিকটা তাকাতেই দেখলো সবাই পেট চেপে ধরে হাসছে। মিমের আর বুঝতে বাকি রইল না যে এটা কাজটা কার। সবাই এখানে না লাফালাফি করে বাইরে চল বলে এক দৌড়ে রুমের বাইরে চলে আসলাম। আমাকে দৌড় দিতে দেখে সবাই আমার পিছনে দৌড় দিয়ে রুমের বাইরে চলে আসলো। আরে দরজাটা কেউ আটকে রাখো নাই কেন তোমরা? খেয়াল ছিল না। এখন আমাদের কি হবে? আরে আমি আছি না, ভয় পাচ্ছ কেন তোমরা? তাহলে এইটাই তোমাদের কাজ? আমরা কিছুই করিনি, আমরা সবাই এদিক দিয়ে যাচ্ছিলাম আর তোমাদের চিৎকার শুনে এখানে এসে দাঁড়ালাম। তোমাকে আমার খুব ভালোভাবেই চেনা আছে। তোমাকে আমার খুব ভালোভাবেই চেনা আছে, যত সব। চলো সবাই বলে আমি সবাইকে ডেকে নিয়ে চলে গেলাম। যাও যাও, তোমাকে আমি পরে দেখে নিব। কি রে, এভাবে ছেড়ে দিলি ওদেরকে? মিমের সাথে পাঙ্গা নিছো না? আমি কি এত সহজে ওদেরকে ছেড়ে দিব নাকি? তাহলে কি করবি এখন? একটা আইডিয়া বের করতে হবে। সবাই ভাব কিভাবে ওদের শায়েস্তা করা যায়। সবাই মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে ভাবতে লাগলো। পাইছি একটা আইডিয়া। কি?
ওদের সবার মাথায় চুইংগাম লাগিয়ে দিলে কেমন হয়? না থাক, পরে আবার আমারটার মাথা থেকে চুইংগাম না উঠলে চুলগুলো কেটে ফেলা লাগতে পারে। তখন সবাই আমাকে টাকলুর বউ বলবে। মিমের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। কিছুক্ষণ পর পাইছি আর একটা আইডিয়া। বল শুনি। সবার চুলে রং লাগিয়ে দিলে কেমন হয়? রিয়া, তুই কি চুল ছাড়া আর কিছু নিয়ে আইডিয়া পাস না? এত সুন্দর আইডিয়া দিলাম, তাও তোর পছন্দ হলো না? তোর আইডিয়া তোর কাছেই রাখ। আর তোর না হয় আজ বাদে কাল বিয়ে, তা তোর আমাদের সাথে কি? যা নিচে যা। মিম, তুই আমাকে এইভাবে বলতে পারলি? কালকে তো পরের বাড়ি চলেই যাব। ওখানে গিয়ে কি আর এসব করতে পারবো? তাই তোদের সাথে একটু মজা মাস্তি করছিলাম। আর তুই? ওলে বাবালে, রাগ করে না, থাক তুই আমাদের সাথে। সত্যি? হয়েছে, এখন ছাড় আর আমাকে ভাবতে দে। ভাব। কিছুক্ষণ পর ইয়াহো, পেয়েছি। কি কি? তাহলে শোন, সবাই সবাই আমাকে চারদিকে থেকে ঘিরিয়ে ধরলো আর আমি সবাইকে সবটা বুঝিয়ে দিলাম। ওকে, ডান। রাতে খেলা হবে। ওরা এবার বুঝবে আমরা কি চিজ। গিয়ে সম্মতি জানালো। তারপর শুরু হলো আমাদের নাচ। নাচ বললে ভুল হবে, এটা নাচ না অন্য কিছু। কেউ বলতে পারবে না কেউ একজন একজনের মতো নাচছে, আর থেকে বানরও অনেক ভালো নাচতে পারবে। আমাদের এমন নাচ দেখে সবাই হাসতে হাসতে শেষ। আর এদিকে আমাদের নাচ দেখে গার্লস টিমের সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আমাদের টিমের পারফরমেন্স শেষ, সবাই আমাদের দিকে হাসাহাসি করতেছে। এমন অবস্থা দেখে একে অপরের দিকে চাওয়াচাই করতেছি। তারপর সবাই স্টেজ থেকে নিচে নেমে আসলাম। কি হয়েছে, তোমরা এমন পাগলের মতো হাসাহাসি করছো কেন? তোমরা যে পারফরমেন্স করলে না, এর থেকে ভানুরও অনেক ভালো নাচতে পারে। তারপর সবাই এক এক করে হাসি থামালো। এখন রেজাল্ট জানানোর টাইম। আমাদের আজকের উইনার হলো সবাই নীরব, কেউ কোনো কথাই বলছে না। সবার মনে টেনশন ঘুরপাক খাচ্ছে, আর আমার তো বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। আজ যদি মেয়েদের কাছে হেরে যায় তাইলে মান সম্মান সব যাবে। আজকের উইনার হলো গার্লস টিম। জাজেসরা মুখে গার্লস টিমের নাম শুনে মিম আর ওর টিমের সবাই ইয়াহু বল লাফিয়ে উঠল, আর বাকিরা সবাই হাততালি দিচ্ছে। তারপর গার্লস টিমের সবাই আমাদের টিমের সামনে এগিয়ে গিয়ে সবাই একসাথে বুড়ো আঙ্গুল নিচু করে আমাদের টিমকে লুজার লুজার বলছে। তা দেখে আমার টিমের সবাই মাথা নিচু করে চলে গেলাম। আর এদিকে গার্লস টিম জজেসের কাছ থেকে পুরস্কার নিয়ে রুমে বসে রাতের প্ল্যান নিয়ে কথা বলছে। রাতে কি রে, তোদের হলো? হুম। আউ, ভূত ভূত। আরে থাম থাম, আমরা দৌড়ে যেয়ে রিয়ার মুখ চেপে ধরে। তোদের তো আমি চিনতেই পারিনি। তুই জানতি না আমাদের প্ল্যান, তারপরও ভয় পেলি কেমন করে? তোরা সব কয়টা এমনভাবে সেজেছিস যে আমি মনে করেছি সত্যি সত্যি ভূত। তাহলে ভাব, তুই প্ল্যান জানার পরেও এমন ভয় পাইছিস, তাহলে ওরা সবাই কেমন ভয় পাবে? আজ ওরা সব কয়টা শেষ। তাই তোরা 3জন ছেলে ভূত আর 3জন মেয়ে ভূত সেজেছিস কেন? আমরা কাপল ভূত। বাহ বাহ, ভালো। এই প্রথম কেউ একসঙ্গে 3 জোড়া কাপল ভূত দেখবে। ভাবা যায় এগুলা? আচ্ছা, আমরা যে এরকম ভূত সেজে যাচ্ছি, যদি সত্যি সত্যি কোনো আসল ভূত এসে আমাদের তুলে নিয়ে যায় তখন কি হবে? ওদের কথার মাঝে এরাও কথা বলে উঠলো। আমাদের নিয়ে যাক বা না নিয়ে যাক, তোকে যেন অবশ্যই নিয়ে যায়, তাহলে আমাদের একটা ভীতু ফ্রেন্ড কমবে। মিমের কথা শুনে সবাই হেসে ফেলল। আমি ভীতু? তা নয়তো কি? যা, তোর সাথে কোনো কথা নেই। ওলে বাবালে, রাগ করে না। হুঁ। এখন শোন, ওরা ডিনার করার পর হয়তো সবাই ছাদে উঠবে, তাই আমরা আগে থেকেই ছাদে থাকব। আর রিয়া, তোর কাজ কি মনে আছে তো? ওরা যখন ছাদে উঠবে তখন আমি ছাদের দরজাটা লক করে দেব। কিন্তু ওরা যদি ছাদে না যায় তখন? তুই সব সময় নেগেটিভ ভাবিস কেন? পজিটিভ কিছু ভাবতে পারিস না? এখন চল সবাই। তারপর সবাই মিমের পিছু পিছু ছাদে গিয়ে লুকিয়ে পড়ল। আর রিয়া দেখতে গেল আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে কিনা। চলো এখন সবাই একটু ছাদে বসে আড্ডা দিয়ে আসি আর হাওয়া খেয়ে আসি। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে বললাম। সব ছেলেরা হুম বলে সম্মতি জানালো। এখন আবার আড্ডা কিসের? যা গিয়ে শুয়ে পড়, কাল সকালে আবার অনেক কাজ আছে। বিয়ে বাড়িতে কি এত সকাল সকাল ঘুম হয় নাকি? তুই কোনো বিয়ে বাড়িতে আসতেই চাস না, আবার এখন বলছিস বিয়ে বাড়িতে কি
এত সকাল সকাল ঘুম হয় নাকি? আম্মু তুমি একটু চুপ থাকো তো, আর চলো সবাই। যাও যাও, ওপরে দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে, আমাদের সাথে পাঙ্গা নেওয়া, তাই না? কি রে, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? তোর ফ্রেন্ডরা সব কোথায়? সবাইকে ডেকে নিয়ে আয়, একটু খেতে দিই। একটু পরে আসছি আমরা সবাই, বলে এক দৌড়ে ছাদের দরজার কাছে এসে দরজাটা লক করে দিল। দরজার দিকে থেকে কিছু একটার আওয়াজ পেয়ে সবাই একসঙ্গে দরজার দিকে তাকাতে দেখলাম দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আর ভাইয়া দরজাটা বন্ধ হলো কিভাবে? কোনো ভূত নয় তো? ভূত টুত বলতে কিছু নেই, হয়তো বাতাসে বন্ধ হয়েছে। নীলা যে ভয় পাচ্ছে না এমনটা কিন্তু নয়। চলুন ভাইয়া দেখে আসি। চলো বলে আমি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম, আর সবাই বাকিরা আমার পিছু পিছু যেতে লাগলো। দরজা তো লক হয়ে গিয়েছে, দরজা টান দিয়ে খোলার চেষ্টা করেও খুললো না। এটা নিশ্চয়ই কোনো ভূতের কাজ। আরে তুমি তখন থেকে ভূত ভূত করছো কেন? তোমাদের এখানে কি কোনো ভূত টুত আছে নাকি? শুনেছি আশেপাশে এলাকাতে অনেক ভূত দেখেছে। আরে আগে বলবে না, তাহলে রাতে সাদে আসতাম না। এখন যদি এটা ভূতের কাজ হয় তাহলে কি হবে? ভাইয়া কিছু একটা করুন না। আমি নিজেই ভয়ে বাঁচতেছি না, আর তোমরা দেখছি। আমরা সবাই যখন দরজার কাছে গিয়ে কথা বলছিলাম ততক্ষণে মিমরা সবাই সবার পজিশন মতো জায়গায় চলে গিয়েছে। মিম আর ওর একটা ফ্রেন্ড ছাদের এক পাশে রাখা দোলনায় গিয়ে বসেছে, আর বাকিগুলো ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। পিছন থেকে কিছু একটার আওয়াজ শুনে সবাই পিছনে তাকাতেই দেখলো দোলনাটায় দুজন সাদা কাপড় পরে বসে আছে, আর দুজন রেলিং ধরে দাঁড়িয়ে আছে।